রাত পোহালেই আমার বউয়ের বিয়ে, দ্বিতীয় বিয়ে, যাকে আমি নিজের হাতে সাইন করে তালাক দিয়েছিলাম। এখন তারাই বিয়ের আলো ঝলমল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি অবাক হচ্ছেন তাই না? কেনই বা তাকে তালাক দিলাম, আর এখন কেনই বা এই পাগলামি, নাকি অন্য কিছু? ঘটনা 8 বছর আগে শুরু হয়। আমি তখন সদ্য এইচএসসি পাশ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। চোখে রঙিন স্বপ্ন, যা দেখি তাই ভালো লাগে, যা ইচ্ছে হয় ঠিক তাই করতে মন চায়। এমন একটা সময় পার করেছি। নীরার সাথে আমার পরিচয় হয়েছে ভার্সিটির অ্যাডমিশন কোচিং করার সময়। সে দেখতে লম্বা, ফর্সা, সুন্দরী, চুলগুলো সব সময় দুপাশে বেনি করে রাখত। অনেকেই তার রূপের প্রশংসা করে বলতো, তোমাকে না করিনা কাপুরের মতো লাগে। একদিন কোচিং ক্লাসে ঢুকতেই কে যেন মজা করে চেঁচিয়ে বলে উঠল, এই যে দেখ, করিনা কাপুরের সাইফ আসছে। হঠাৎ সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। আমি বোকার মতো কিছু না বুঝে দাঁড়িয়ে আছি। একজন কথার মনটা বুঝিয়ে দিতেই আমি নীরার দিকে তাকালাম। দেখি সেও আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তখন এক বন্ধু আমায় খোঁচা দিয়ে বলল, এই সাইফ, মেয়েটা কিন্তু দেখতে হেব্বি, তোর সাথে মানাবে। তার কিছুদিনের মধ্যে নীরার সাথে আমার প্রেম হয়ে যায়। আস্তে আস্তে বুঝতে পারি নীরা কিছুটা পাগলাটে, জেদি ও একরোখা টাইপের মেয়ে, যা বলে তাই করে ছাড়ে। অ্যাডমিশন কোচিংয়ের পুরোটা সময় ছুটিয়ে প্রেম করা দুজনের কারোর পাবলিক ভার্সিটিতে চান্স হয়নি। একদিন নীরা হুট করে বলে, চলো আমরা পালিয়ে বিয়ে করি। মানে মানে কিছুই না, বাবার বন্ধুর ছেলে কানাডা থেকে এসেছে, এখন তাকে নাকি আমার বিয়ে করতে হবে। আমি কাঁধ ঝাঁকিয়ে হতাশার স্বরে বললাম, না, তোমার বাবার কথাই তোমার শোনা উচিত। কথা শেষ হওয়ার সাথেই নীরা আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়, বলে, আগামীকাল এখানে ঠিক এই সময় তুই আসবি। তুই যদি না আসিস তবু আমি বাসা ফেরত যাব না। দু চোখ যেদিকে যায় সেদিকে যাব। পরের দিন আমি নীরাকে কাজী অফিসে বিয়ে করি। আমার বয়স তখন কতই বা হবে, 18-19। নীরার বয়স সার্টিফিকেট 18 হলেও কাবিননামায় আমার বয়সটা বাড়িয়ে 21 দিতে হয়েছিল। নীরার বাবা ছিল পুলিশ অফিসার। একজন পুলিশ অফিসারের মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করাটা অবশ্য ভয়ঙ্কর একটা ঝুঁকি ছিল, কিন্তু ভালোবাসা, আবেগ ও রক্তের গরমে সেই চ্যালেঞ্জটা আমার নিতে হয়েছিল। অনেক দূরে কোনো এক বন্ধুর আত্মীয়ের বাসায় আমাদের বাসর ঘর হয়। নীরার লম্বা চিপচিপে দেহর উত্তাপ সারা রাত আমার শরীর দংশন করেছিল। সে ক্ষুধার্ত হিংস্র বাঘিনী আমাকে আঁকড়ে ধরেছিল। দুটি দেহের মিলনে একসময় অনুভব করেছিলাম, স্বর্গীয় সুখ বোধহয় একেই বলে। ক্ষণস্থায়ী স্বর্গীয় সুখের মতোই নীরা এসেছিল আমার জীবনে। আমরা 24 ঘন্টাও কম সময় একসাথে থাকার সুযোগ পেয়েছিলাম। নীরার বাবা আমাদের দুজনেরকেই ধরে নিয়ে যায়। নীরা তার বাবার সাথে বাসায় ঢুকে আর আমি হাজতে। হাজতের মধ্যে আমার শ্বশুর সায়েম চৌধুরী প্রথম একটা প্রশ্নই আমাকে বিব্রত পরিস্থিতির মধ্যে ফেলে দিলেন। তিনি বললেন, তুই কি আমার মেয়ের সাথে শুয়েছিস? আমি শ্বশুরের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম, এ আবার কেমন প্রশ্ন? তিনি রাগে ফুঁসতে ফুঁসতে আবার বলেন, শুয়েছিস? আমি চুপ, জবাব দিলাম না। পাশ থেকে এসে একজন পুলিশ শার্টের কলার ধরে কষে দুটো থাপ্পড় দিয়ে বলল, স্যারের কথার জবাব দিচ্ছিস না কেন হারামজাদা? আমি বরাবরের মতোই মাথা নিচু করে নীরবে রইলাম। এবার সায়েম চৌধুরীর হাতে কি যেন ইশারা দিলেন। তার কিছুক্ষণের মধ্যে আমার শরীরে এলোপাতাড়ি লাঠির বাড়ি আর অমানসিক নির্যাতন শুরু হলো। সায়েম চৌধুরী কাকে যেন ফোন দিয়ে বলছেন, এই হারামজাদাও কথার জবাব দিচ্ছে না, তুমি যেভাবে হোক নীরাকে পিল খাইয়ে দাও। আর তার 2 দিন পর সায়েম চৌধুরী একটা কাগজে সই করতে বললেন। ফোলা ফোলা রক্তিম চোখ নিয়ে অনেকক্ষণ তাকিয়ে বুঝলাম তালাকনামার কাগজ। তিনি হেসে বললেন, যদিও তুই সহজে ছাড়া পাচ্ছিস না, তোর পরবর্তীতে কোনো ঝামেলা করার সুযোগও রাখছি না, তাই বলছি ভালোই সাইনটা করে দে। আমি চোখ মুখ শক্ত করে বললাম, না। বাড়িতে তোর বিধবা মা, বড় একটা ভাই আছে। এখন সেই ভাইটাকে যদি জেলে ভরে দিই, তোর মা কী করে বাঁচবে বলতো? কথাটা শেষ করে সায়েম চৌধুরী তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি থতমত খেয়ে গেলাম।
কুঁকড়ে গেলাম ভিতরে ভিতরে। গলাটা হঠাৎ করে শুকিয়ে গেল। সায়েম চৌধুরী হিমশীতল কণ্ঠে বললেন, সাইন কি করবি? তার চোখেতে দৃষ্টিতে বলার ধরনে এমন কিছু ছিল, হঠাৎ লক্ষ্য করলাম কলমটা নিয়ে শক্ত করে ধরে বসে আছি। মা অসুস্থ, শরীর নিয়ে দেখতে আসলেন। কিছুক্ষণ পর বড় ভাই একজন লোককে সাথে নিয়ে আসলো। বুঝলাম লোকটা আমার উকিল। আমার দিকে তাকিয়ে উকিল বললেন, আপনার নামে নারী অপহরণ মামলা দেয়া হয়েছে, বড় কঠিন মামলা। উকিলের কথা শুনে মা ঢুকরে কেঁদে উঠলেন। আমি অসহায়ের মতো মার দিকে তাকিয়ে আছি। উকিলের সান্ত্বনা দিয়ে বললেন, হতাশ হবেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আদালতে দাঁড়িয়ে নীরা আমার বিপক্ষে সাক্ষী দেয়। আমি একদম অবাক না হয়ে নীরার দিকে তাকিয়ে আছি। তার ঠোঁট ফোলা, গালে কেমন যেন কালচে দাগ। বুঝলাম অমানসিক নির্যাতন তার উপরেও হয়েছে। সমস্ত অভিযোগ প্রমাণিত হওয়ার ওই মামলার সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড হয় আমার। জেলখানায় প্রথম খুব অসুবিধা হতো। মশার কামড়ে গা গুটি গুটি ফুলে উঠত। আস্তে আস্তে মশার কামড়েও টের পেতাম না। সাথে পরিবেশে পচা দুর্গন্ধ একটা কক্ষে আমরা 20-25 জন থাকতাম। একদিন টুটুল ভাইয়ের সাথে পরিচয় হলো। প্রথম দর্শনে তিনি জিজ্ঞেস করলেন, তুই তো থাকবি মায়ের আঁচলে তলে, এখন কি করিস খোকা? ঘটনা শুনে তিনি খুব মর্মাহত হলেন। কিছু না বলে উঠে যান। পরে শুনছি তিনি তার বউকে খুনের দায়ের ফাঁসির আসামি ছিলেন। এখন বিশেষ ক্ষমায় আমৃত্যু জেল খাটছেন। জেলখানায় প্রতি সপ্তাহ একটি করে মুভি দেখানো হতো। সবাই মিলে আনন্দ হইচই একটা মুভি দেখছি, নাম 3 ইডিয়েট। সিনেমায় বেশ কিছুক্ষণ পর নায়িকার আবির্ভাব ঘটে। আমি উঠে দাঁড়িয়ে চলে যেতে থাকলাম। টুটুল ভাই টাক দিয়ে বললেন, এই সাহেব কই যাস, সিনেমা দেখবি না? না ভাই, করিনার মুভি দেখতে ভালো লাগে না বলেই চলে আসলাম। জেলখানা থাকার পর বছরের মাথায় মা মারা যান। পুলিশের কড়া পাহারায় পায়ের শিকল বাঁধা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিই। কবরে নামানোর সময় মায়ের মুখটা শেষবারের মতো দেখি। আমি সেই সময় একটুও কাঁদিনি, চোখে এক ফোঁটাও পানি ছিল না। কিন্তু সেদিন রাতে জেলখানার পাগলের মতো চিৎকার করে কাঁদি। টুটুল ভাই পরম মমতায় আমার মাথায় হাত বুলায়। 8 বছরের মাথায় বিশেষ জামিনে আমি ছাড়া পেয়ে যাই। চলে আসার সময় টুটুল ভাই ফ্যাকাশে কণ্ঠে বলে, এখনও সময় আছে, মাথা ঠান্ডা করে ভাবিস। সবচেয়ে ভালো হবে অতীত ভুলে যা, নতুন করে জীবন শুরু কর। 2 মাস আগে জেল থেকে বের হয়েছি। চারপাশটা কেমন যেন বদলে গেছে। কিছুই যেন ভালো লাগে না। যতক্ষণ বাড়িতে থাকি মার জন্য মন খারাপ থাকে। বারবার মনে হয় জেলখায় সঙ্গী সাথীদের সাথেই ভালো ছিলাম। পরক্ষণে মুচকি এসে নিজেকে সান্ত্বনা দিই, আজ হোক কাল হোক আবার তো ঢুকতেই হবে। অনেক কষ্টে নীরার নতুন বাসার ঠিকানা খুঁজে বের করি। সেই দেখি বিশাল বাড়ি, লাল নীল বাতি জ্বলছে নিভছে। বাড়ির গেট খোলা, লোকজন অনায়াসে আসা যাওয়া করছে। রাস্তার ওপাশ থেকে উঁকি দেয়। দেখি একটা লেখা ঝলমল করছে, আজ নীরার গায়ে হলুদ। বুঝলাম রাত পোহালেই আমার বউয়ের বিয়ে, দ্বিতীয় বিয়ে। আলো ঝলমলা বাড়ির সামনে দাঁড়িয়ে মনে মনে নিয়তির লেখককে ধন্যবাদ দিলাম কাজটা সহজ করে দেওয়ার জন্য। কোমরে হাত দিয়ে দেখলাম জিনিসটা ঠিকঠাক মতোই আছে কিনা। এবার টুটুল ভাইকে ধন্যবাদ দিলাম, তার জন্যই জিনিসটা সহজে পাওয়া গেছে। খুব সহজে গেট দিয়ে ঢুকে গেলাম। বাসরের সামনেই খোলা জায়গাতে মানুষজনে ভরপুর। আমার চোখ এদিক ওদিক ঘুরছে। হঠাৎ একদিকে দৃষ্টি আটকে যায়। আমি সেদিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। টুটুল ভাই বলেছিলেন সামনাসামনি থাকলেই টার্গেট মিস হওয়ার সম্ভাবনা কম। সামনে এসে দাঁড়াতেই সায়েম চৌধুরী চাপা স্বরে বললেন, তুই এখানে এলি কিভাবে? আমি জবাব দিলাম না। ওর দিকে তাকিয়ে দূরত্ব মাপছি। এবার গলার স্বর নরম করে বললেন, দেখ, মেয়ের বিয়েতে ঝামেলা হোক তো আমি চাই না। তুই যা চাস তা এখনই পাবি, টাকা পয়সা। এখন বল কি লাগবে তোর? বুঝলাম আমাকে ফাঁসানোর জন্য একটা ফাঁদ পেতেছে। তাই কলিজায় আঘাত করার জন্য নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলাম, নীরাকে চাই।
আশেপাশে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। হঠাৎ দেখি নীরা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। এতক্ষণ আমার পেছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। সায়েম চৌধুরী থতমত খেয়ে মেয়েকে বললেন, নীরামা, তুই এদিকে আয়। তখনই নীরা আমার হাত ধরে আমি আচমকা চমকে উঠলাম। কি হচ্ছে, কি ঘটছে কিছুই যেন মাথায় ঢুকছে না। নীরা তার বাবার দিকে তাকিয়ে বলল, নাটক করে দুটো জীবন নষ্ট করে দিয়েছো তুমি। এই বিয়েটাও তোমায় আমার জোর করে দিচ্ছ। সব তো তোর ভালোর জন্যই করছি। না বাবা, তুমি আমার ভালো বুঝলে জঘন্য কাজটা করে এভাবে দুটো জীবন নষ্ট করতে না। এবার যদি কিছু করার চেষ্টা করো মনে রেখো আমি আর আগের মতো বোকা মেয়ে না। এই বলে নীরা আমাকে টানতে টানতে গেটের দিকে নিয়ে যেতে থাকলো। আমি পেছন দিকে তাকিয়ে দেখি সায়েম চৌধুরী বরফের মতো জমে গেছেন। হয়তো ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেনি। সিএনজি দ্রুত বেগে ছুটে চলছে। নীরা সেই কখন থেকে আমায় জড়িয়ে ধরে কাঁদছে। ভাবছি কি করতে এলাম আর কি ঘটে গেল। নীরার হাত আমার কোমরে যেতেই বলে, ওটা কি? আমি পিস্তলটা বের করে অন্ধকারে ঝোপের মাঝে ফেলে দিলাম। নীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। চোখ কালো, ফ্রেমের চশমা, পরনে গায়ে হলুদ শাড়ি। বাতাসে চুলগুলো আর মায়াবী মুখের ওপর পড়ছিল। সে একটু পরপর চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছে। রাস্তার ঝাপসা ঝাপসা আলোয় তাকে দেখতে অপসরীর মতো লাগছিল। তখনই আমার গালে খোঁচা দিয়ে বলল, চলে যে এলাম, এখন কোথায় রাখবি শুনি? কপালে একটা চুমু দিয়ে জবাব দিলাম, বুকের ভেতরে।